হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, সুচেতা কৃপালিনী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? তো ফ্রেন্ডস, এখানে চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। তো সুচেতা কৃপালিনী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সরোজিনী নাইডু ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। প্রথম মহিলা রাজ্যপালের কথা যদি বলা হয়, সরোজিনী নাইডু। ওকে, তিনি উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1931 খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে পরপর 3টি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল। প্রথম গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে, এবং তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। এবং তার সাথে মনে রাখবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল, এবং কংগ্রেসের হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু অংশ নিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চেন্নাইতে অবস্থিত কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চেন্নাই। এবং চেন্নাইতে রয়েছে ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উড়িষ্যার কটকে রয়েছে চাল অনুসন্ধান সংস্থা, লখনৌতে রয়েছে বিষ অনুসন্ধান সংস্থা, এবং হায়দ্রাবাদে অবস্থিত ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাবেরী। তো কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা রাজা সাগর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে কাবেরী নদীকে বলা হয় পবিত্রতার দিক থেকে দক্ষিণের গঙ্গা বলা হয়, পবিত্রতার দিক থেকে। ওকে, এবং তার সাথে মনে রাখবে গোদাবরী নদীকে বলা হয় ভারতের দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, এবং দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। ওকে, এবং কৃষ্ণা নদী, তো ফ্রেন্ডস কৃষ্ণা নদী নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপরেই অবস্থিত। ওকে, এবং মুর্শির কথা যদি বলা হয়, হায়দ্রাবাদ শহর মুর্শি নদীর তীরেই অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, পীর পাঞ্জাল রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পীর পাঞ্জাল রেঞ্জ অবস্থিত। ওকে, তো জম্মু কাশ্মীর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, পীর পাঞ্জাল রেঞ্জ অবস্থিত, এবং এটি হলো জম্মু অ্যান্ড কাশ্মীরের সংযোগস্থল। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সিকিমে রয়েছে নাথুলা গিরিপথ, যেটা হলো সিকিম এবং চীনের সংযোগস্থল। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে হিমাচল প্রদেশে রয়েছে রোটাং গিরিপথ বা রোটাং রেঞ্জ। ওকে, এবং তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী ভারতেই উৎপত্তি হয়ে ভারতেই পতিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চম্বল নদী ভারতেই উৎপত্তি হয়ে ভারতেই পতিত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়?
ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হলো তিব্বতে। ওকে, এবং সিন্ধু নদীর কথা যদি বলা হয়, সিন্ধু নদীর উৎপত্তি স্থল হলো তিব্বতে, এবং কোশির কথাও যদি বলা হয়, কোশি হচ্ছে নেপালে। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে, বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি। তো সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সংস্কৃত ভাষাতে রচনা করেছিলেন বন্দে মাতরম। অপশন সি রাইট অ্যান্সার। ভারতের জাতীয় গান বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, যা মূলরূপে সংস্কৃত ভাষায় লেখা হয়, এবং প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1896 খ্রিস্টাব্দে। এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি পয়েন্ট মনে রাখবে, বন্দে মাতরম ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? শ্রী অরবিন্দ অনুবাদ করেছিলেন ইংরেজিতে। তো তার সাথে পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি? তো ফ্রেন্ডস, প্রতীক চিহ্ন সঠিক উত্তর হয়ে যাবে পদ্ম বা ষাঁড় হলো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমাদের পরীক্ষাতে প্রতীক চিহ্ন প্রশ্ন আসে, যেমন ধর্মচক্র প্রবর্তন, তার প্রতীক চিহ্ন কি? মহাভিনিষ্ক্রম, প্রতীক চিহ্ন কি? তো আমি বলে দিচ্ছি, বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ হলো গৌতম বুদ্ধের নির্বাণ অর্থাৎ জ্ঞান লাভের ঘটনা বোধিবৃক্ষ প্রতীক চিহ্ন নামে পরিচিত। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে ঘোড়া প্রতীক চিহ্ন মহাভিনিষ্ক্রমণ অর্থাৎ গৃহত্যাগের ঘটনা ঘোড়া প্রতীক চিহ্ন পরিচিত। এবং চক্র প্রতীক চিহ্ন এটি হচ্ছে ধর্মচক্র প্রবর্তন চক্র প্রতীক চিহ্ন নামে পরিচিত। তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। রাইট অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদে অবস্থিত। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কানপুর। তো কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। এবং চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত চিন্নাস্বামী। এবং কলকাতাতে অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম। ওকে, তাছাড়া তোমরা মনে রাখবে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম বা অরুণ জেটলি স্টেডিয়াম, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে, দিল্লিতে অবস্থিত। ওকে, তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে স্টেডিয়াম সম্বন্ধে প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো, প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল সাল 1951 খ্রিস্টাব্দে। ওকে, তো তার সাথে সাথে সালটাও মনে রাখবে, 1951 সালের নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে, এশিয়ান গেমসের ফাদার্স কাকে বলা হয়? এশিয়ান গেমসের ফাদার্স বলা হয় প্রফেসর গুরু দত্ত সন্ধিকে। প্রফেসর গুরু দত্ত সন্ধিকে বলা হয় এশিয়ান গেমসের ফাদার্স। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হলো, সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ কোন অধিবেশনে হন? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1925 খ্রিস্টাব্দের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কলকাতা অধিবেশন 1917 সালে এনি বেসান্ত জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পণ্ডিত জওহরলাল নেহরু লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে রাভি নদীর তীরে জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, বান্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, বান্দিপুর জাতীয় উদ্যান, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্ণাটক রাজ্যে অবস্থিত বান্দিপুর জাতীয় উদ্যান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কর্ণাটকের রাজধানীর কী নাম? কর্ণাটকের রাজধানীর নাম হলো বেঙ্গালুর। ওকে, এবং কর্ণাটক কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ওকে, এবং কর্ণাটকের একটি ফেমাস নৃত্য আছে, নৃত্যটির কী নাম? নৃত্যটির নাম হলো যক্ষগণ। ওকে, যক্ষগণ। তো ফ্রেন্ডস তার সাথে আরেকটি পয়েন্ট মনে রাখবে, বান্ধবগড় জাতীয় উদ্যান।
ওকে, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান। ওকে, জাতীয় উদ্যান। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশকে কি বলা হয়? মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট বলা হয়, এবং সেখানে মোট রয়েছে 526টি টাইগার। ওকে, তো মধ্যপ্রদেশ রাজ্যে টোটাল বাঘের সংখ্যা কত? 526টি। এবং যদি বলা হয় ভারতে মোট বাঘের সংখ্যা কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2967টি হচ্ছে ভারতে বাঘের সংখ্যা। এবং টাইগার দিবস কবে পালন করা হয়? 29শে জুলাই পালন করা হয় টাইগার দিবস। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় নিম্নলিখিত স্থাপন করেন। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, আত্মীয় সভা, প্রার্থনা সভা, আর্য সভা এবং কোনোটিই নয়। তো ফ্রেন্ডস এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতাতে প্রতিষ্ঠা করেন। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজা রামমোহন রায় আত্মীয় সভা ছাড়াও কি প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কলকাতাতে। ওকে, এবং তার সাথে সাথে আর পয়েন্টগুলো দেখে নাও। প্রার্থনা সমাজ, তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? 1867 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা করেন। ওকে, এবং তার সাথে মনে রাখবে আর্য সমাজ, তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। ওকে, 1875 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? তো ফ্রেন্ডস ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই বন্দরগাঁও হলো ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও। ওকে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতের প্রাকৃতিক বন্দরগাঁও কোনটি? ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম। ওকে, এবং ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই বন্দরগাঁও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ম্যান বুকার পুরস্কার বিজয়ী সবচেয়ে কম বয়সী মহিলা কে? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। ম্যান বুকার পুরস্কার বিজয়ী সবচেয়ে কম বয়সী মহিলার নাম হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কিরণ দেশাই। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কিরণ দেশাই। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে 2006 সালে কিরণ দেশাই ম্যান বুকার পুরস্কার পেয়েছেন, এবং কোন পুস্তকের জন্য পেয়েছেন? দ্য ইনহেরিটেজ অব লস পুস্তকের জন্য 2006 সালে কিরণ দেশাই ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। ওকে, দ্য ইনহেরিটেজ অফ লস পুস্তকের জন্য। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের জন্য দেওয়া হয়, এবং প্রথমবার দেওয়া ছিল 1969 খ্রিস্টাব্দে। এবং প্রথম মহিলা ম্যান বুকার পুরস্কার প্রাপকের কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রায়, প্রথম ম্যান বুকার পুরস্কার প্রাপক। ওকে, এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে 2019 সালে ম্যান বুকার পুরস্কার প্রাপক মহিলা কে ছিলেন? তো 2019-এর কথা যদি বলা হয়, মার্গারেট অ্যাটউড এবং বার্নান্ডিস অ্যাব্রিস্টো। ওকে, এই দুইজন মহিলা 2019 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে স্থানীয় কৃষি পদ্ধতি কী নামে পরিচিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঝুম। ওকে, ঝুম চাষ পদ্ধতি। উত্তর পূর্ব ভারতের স্থানীয় কৃষি পদ্ধতি ঝুম চাষ পদ্ধতি নামে পরিচিত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, প্যান এর সম্পূর্ণ নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, তো প্যান কার্ডের সম্পূর্ণ নাম, তো এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। এবং তার সাথে সাথে তোমরা ফুল ফর্ম কমেন্ট করে জানাও, জিএসটির ফুল ফর্ম কি, ভিএটির ফুল ফর্ম কি। ওকে, তো ফ্রেন্ডস এখানে প্যানের সম্পূর্ণ নাম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম। ওকে, এবং ভ্যাটের ফুল ফর্ম হলো ভ্যালু এডেড ট্যাক্স হলো ভ্যাটের ফুল ফর্ম। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত দশম শিখ গুরু কে ছিলেন? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশান দেওয়া আছে,
এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিং ছিলেন 10ম শিখ গুরু এবং খালসা ধর্মের প্রতিষ্ঠাতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ওকে, এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে গুরু অর্জুন দেব কে ছিলেন? 5ম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব, এবং স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা বলা হয় গুরু অর্জুন দেবকে। এবং গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর ফাঁসি দিয়ে হত্যা করেছিল। জাহাঙ্গীর ফাঁসি দিয়ে গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল। তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে গুরু নানক। তো গুরু নানক হলো 1ম শিখ গুরু এবং তার জন্ম হয় তালবন্দি গ্রামে। ওকে, এবং তার সাথে মনে রাখবে গুরু তেগ বাহাদুর। তো গুরু তেগ বাহাদুর ছিলেন 9ম শিখ গুরু, এবং গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, চীনা যাত্রী হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হর্ষবর্ধনের শাসনকালে চীনা যাত্রী হিউয়েন সাং ভারতে আসেন। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থের কী নাম? লিখিত গ্রন্থের নাম হলো কি হলো হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থ। ওকে, এবং তোমাদের পরীক্ষাতে যদি বলা হয়, প্রশ্ন আসে প্রথম চীনা যাত্রী কে যিনি ভারতে আসেন, প্রথম চীনা যাত্রী, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাহিয়েন। ফাহিয়েন হলো প্রথম চীনা যাত্রী, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফাহিয়েন ভারতে আসেন। ওকে, এবং তার সাথে মনে রাখবে হর্ষবর্ধনের রাজধানীর কী নাম? হর্ষবর্ধনের রাজধানীর নাম হলো কনৌজ। এবং হর্ষবর্ধনের লিখিত গ্রন্থের কী নাম? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এগুলি সবই হচ্ছে হর্ষবর্ধনের লিখিত গ্রন্থ। ওকে, তো তার সাথে নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? তো ফ্রেন্ডস প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন শ্রীমতী দেবিকা রানী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার ভারত সরকার দ্বারা ভারতীয় সিনেমা জগতে কোনো ব্যক্তির আজীবন যোগদানের জন্য দেওয়া হয়। এবং এই পুরস্কার 1969 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকের জন্ম শতাব্দী থেকে শুরু হয় দেওয়া। এবং এই পুরস্কারে রূপে কত টাকা দেওয়া হয়? 10 লক্ষ টাকা ধনরাশি দেওয়া হয়। ওকে, 10 লক্ষ টাকা ধনরাশি দেওয়া হয়, এবং এর সাথে সাথে একটি স্বর্ণ পদকও দেওয়া হয়। এবং তার সাথে মনে রাখবে এই পুরস্কার 1969 খ্রিস্টাব্দে ভারতের যে প্রথম অভিনেত্রী শ্রীমতী দেবিকা রানীকে দেওয়া হয়েছিল। এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথমবার কোন অভিনেতাকে এই পুরস্কার দেওয়া হয়। ওকে, অভিনেতাকে প্রথম দেওয়া হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথ্বীরাজ কাপুরকে দেওয়া হয় প্রথম। এবং তার সাথে মনে রাখবে 2018 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিনোদ খান্না। ওকে, বিনোদ খান্না। এবং তার সাথে 2019 সালে কাকে দেওয়া হয়? 2019 সালে দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। ওকে, তো তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো, গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।